পরেরটা এটা পড়াচ্ছিলাম। হ্যাঁ, কি যেন বলছিলাম? আচ্ছা হ্যাঁ, তো হ্যাবিটেট দেখো এখানে, দেখো ওসিয়ান একটা হ্যাবিটেট, কি হলো হ্যাঁ, দেখো ওসিয়ান একটা হ্যাবিটেট না, আর ফরেস্ট একটা হ্যাবিটেট, আবার আলাদা না? ওসিয়ানে যেরকম দেখতে ফরেস্ট কি সেরকম দেখতে নয় তো। আবার দেখো ডেজার্ট একটা আলাদা রকম দেখতে, আবার গ্রাসল্যান্ড আলাদা দেখতে। তো কি ফ্যাক্টর যে চারটা হ্যাবিটেটকে আলাদা করছে, ঠিক আছে, সেই ফ্যাক্টর গুলোকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। ওকে, environmental factors. It could be biotic or abayotic. Abayotic means non-living factor, abiotic means living factor. তো আজকে আমরা পড়বো যে বায়োটিক ফ্যাক্টর গুলো, অ্যাবায়োটিক ফ্যাক্টর গুলো কি কি, অ্যাবায়োটিক ফ্যাক্টর গুলো কি কি, আর তারা কিভাবে এনভায়রনমেন্টকে বা হ্যাবিটেটকে রেগুলেট করছে। ঠিক তো, তাহলে আমরা পরপর টেম্পারেচার, লাইট, ওয়াটার এন্ড সয়েল। ওকে, আর বায়োটিক ফ্যাক্টর গুলো আমরা পরের দিন পড়বো, ঠিক আছে, যখন আমরা স্পিসিস টু স্পিসিস ইন্টারাকশন বা পপুলেশন ইন্টারাকশন পড়বো তখন ওগুলো পড়বো। ঠিক আছে, ফার্স্ট অফ অল টেম্পারেচার। টেম্পারেচার আমরা জানি, সবাই জানি যে সব জায়গায় পৃথিবীর সমস্ত জায়গায় টেম্পারেচার একই নয়। তো টেম্পারেচার যেহেতু ডিফারেন্স, সব জায়গায় হ্যাবিটেট নিশ্চয়ই ডিফারেন্স হবে। কখনো কি আমরা দেখেছি যে হচ্ছে আমাদের হচ্ছে ধরো সুন্দরবনের জঙ্গলে পোলার বিয়ার ঘুরে বেড়াচ্ছে, হয়েছে কি? হয়নি নিশ্চয়ই। তাহলে পোলার বিয়ার কোথায় ঘুরে বেড়াবে? সেটা ঠান্ডার জন্য, ঠান্ডাতে অ্যাডাপ্টেড হয়েছে, এই জন্য ঠান্ডাতেই আমরা পোলার বিয়ার। আবার আমরা সুন্দরবনের যে বাঘ, সেটা আমরা সুন্দরবনেই পাবো, কখনোই আমরা পাবো না যে আন্টার্কটিকায় হচ্ছে সুন্দরবনের বাঘ পাওয়া গেছে, এরকম আমরা খবর পাবো না কখনো। ঠিক আছে, তাহলে মোস্ট ইকোলজিক্যাল রিলেভেন্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট রিলেভেন্ট। টেম্পারেচারের উপর ডিফারেন্ট করে বেশিরভাগ ক্ষেত্রে চেঞ্জটা হয়। ঠিক আছে, তারপর কি টেম্পারেচার গভর্ন দ্য জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য অর্গানিজম। তাহলে এক্ষুনি যে উদাহরণটা বললাম যে কেন আমরা হচ্ছে পোলার বিয়ারকে আমরা সুন্দরবনে পাবো না, আর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা আন্টার্কটিকা পাবো না, কেন পাবো না? টেম্পারেচারের জন্য। তাহলে টেম্পারেচার ঠিক করে দিচ্ছে যে কোন হচ্ছে অ্যানিমালটা কোন জায়গায় থাকবে, ঠিক না? দেখো জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ অ্যান অর্গানিজম, তাহলে একটা অর্গানিজম সে ঠান্ডা জায়গায় থাকবে না গরমের জায়গায় থাকবে, এটা টেম্পারেচার ঠিক করছে কোন জায়গাটায় পাওয়া যাবে। Temperature affects the enzyme kinetics, BMR and other physiological functions. এটার মানে কি? কি সেট হবে? Temperature affects the enzyme kinetics. Enzyme kinetics কি কেউ জানো? আমরা একটা জিনিস পড়েছি যে একটা আগে, ওটা আমরা কোথায় পড়বো? ওটা আমরা বায়োকেমিস্ট্রিতে পড়বো যে এনজাইম কাইনেটিক্স কি হয়। এনজাইম হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে কাজ করে। এরকম যদি আমরা একটা গাড় মাখি, এদিকে যদি এনজাইমের হচ্ছে অ্যাক্টিভিটি থাকে, এনজাইম অ্যাক্টিভিটি থাকে, আর এদিকে যদি আমাদের টেম্পারেচার থাকে, তাহলে এনজাইম কাজ করবে হচ্ছে এরকম ভাবে। মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে তার অ্যাক্টিভিটি সব থেকে হাই হবে, আবার কম টেম্পারেচার গেলে সেটা অ্যাক্টিভিটি কমে যাবে, আবার এদিকে গেলে বেশি টেম্পারেচার বেড়ে গেলে অ্যাক্টিভিটি কমে যাবে। তাহলে টেম্পারেচার একটা নির্দিষ্ট থাকলে তবেই সেই এনজাইমটা কিন্তু ঠিকঠাক কাজ করবে। তাহলে টেম্পারেচার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ধরো একটা এনজাইম আছে, সে ধরো এই জায়গাটাতে কাজ করে, এরকম একটা অর্গানিজমের একটা এনজাইম আছে, এরকম অ্যাক্টিভিটিতে সব থেকে হাই অ্যাক্টিভিটি দেখাবে এই জায়গাটাতে। তো কম টেম্পারেচারে তার সব থেকে বেশি অ্যাক্টিভিটি। তো এই অর্গানিজমটাকে যদি আমি এরকম বেশি টেম্পারেচারে রেখে দিই, তাহলে কি হবে? এই এনজাইমটা আর কাজ করতে পারবে কি? কাজ করতে পারবে না। কাজ করতে পারবে? বলো, করতে পারবে না। তাহলে একটা তাহলে যখন একটা অর্গানিজমকে আমরা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরিয়ে দেবো, ধরো রেখে দিলাম পোলার বিয়ারকে নিয়ে চলে এলাম আমাদের তমলুকে, তো পোলার বিয়ারে যে এনজাইম গুলো আছে না, সেগুলো হচ্ছে তার ঠান্ডাতে থাকার জন্যই তৈরি হয়েছে, ঠিক আছে, সেখানকার জন্য অ্যাডাপ্টেড হয়েছে। তো সেই এনজাইম গুলো এখানে এসে কাজ করবে না, তাহলে তার এনজাইম না কাজ করলে তার ফিজিওলজিক্যাল ব্যাপারগুলো চেঞ্জ হয়ে যাবে না?
এনজাইম তো আমাদের গোটা ফিজিওলজি বা হজম হওয়ার ব্যাপারগুলো সমস্ত কিছু তো এনজাইম দ্বারা রেগুলেট হয়। তো এনজাইম যখন না কাজ করবে তখন তখন হচ্ছে আদার ফিজিওলজিক্যাল এগুলো চেঞ্জ হয়ে যাবে না? আমার গা লেগে যাচ্ছে বোধহয়। দেখো ফিজিওলজিক্যাল ফাংশন কিভাবে চেঞ্জ হচ্ছে, ফিজিওলজিক্যাল ফাংশন কিভাবে চেঞ্জ হচ্ছে। ধরো আমার এখানে ধরো পুকুরে একটা মাছ আছে, তো তার ক্ষেত্রে জলের অ্যাভেলেবিলিটি প্রচুর, ঠিক আছে, সেক্ষেত্রে জলের অ্যাভেলেবিলিটি প্রচুর বা ধরো তার ক্ষেত্রে টেম্পারেচার অনেক কম কম আমাদের এখানে ধর শীতের দিকে টেম্পারেচার একটু কম, কিন্তু ওই মাছটা যখন আবার ডেজার্ট এরিয়াতে থাকবে তার ফিজিওলজি চেঞ্জ হয়ে যাবে, কারণ তার ক্ষেত্রে তার সেখানে হচ্ছে জলের পরিমাণও কম, তাকে ধরো এমন একটা সিজনের মধ্যে দিয়ে যেতে হবে যেখানে সে জলই পাবে না, তাও বেঁচে থাকতে হবে তাকে, তাহলে তার ফিজিওলজি এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে সে হচ্ছে বেঁচে থাকতে পারে সেই কন্ডিশনটাতে। ধরো একটা আমাদের এখানে ইঁদুর, ধরো এটা আমাদের এখানকার ইঁদুর, ঠিক আছে, আর এটা মরুভূমির ইঁদুর, ঠিক আছে। এই মরুভূমির ইঁদুরটা না যখন হচ্ছে গ্রীষ্মকাল চলবে মরুভূমিতে, তখন এ জল টল খাবে না, 6 মাস ধরে জল খাবে না, ঠিক আছে, তাহলে 6 মাস না জল খেয়ে লোক কি করে বেঁচে থাকতে পারে ইঁদুরটা? আমাদের তো ইঁদুরটা সবসময় খাওয়ার দাওয়ার খায়, ঠিক আছে, সবসময় জল পায়, অতএব এর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু যখন জল পাবে না, এই ইঁদুরকে যদি ডেজার্টে রেখে দেয় এই ইঁদুর মরে যাবে জল না খেতে পেয়ে, ঠিক আছে। তাহলে এই ইঁদুরটা কিভাবে বেঁচে থাকে জল না খেয়ে? তাহলে 2-3 মাস তো অ্যাটলিস্ট আমাদের গরমকাল থাকে, তো ডেজার্টে এই ইঁদুরটা কিভাবে বেঁচে থাকে ইজ দ্য কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন না করলে কিছু শেখা যাবে না। তো কিভাবে বেঁচে থাকে, এ কি করছে, এর হচ্ছে ফিজিওলজি না চেঞ্জ করে নিয়েছে, এর ফিজিওলজি হচ্ছে এর যে ফ্যাট থাকে, এর যখন গ্রীষ্মকাল চলে এর হচ্ছে ফ্যাট হচ্ছে ডাইজেস্ট হয়, ফ্যাট ডাইজেস্ট হলে একটা বাই প্রোডাক্ট হয় ওয়াটার, সেই ওয়াটারটা এ ইউজ করে, ঠিক আছে। তাহলে ফ্যাট ডাইজেশনের ফলে যে ওয়াটার তৈরি হয় না, ফ্যাট মেটাবলিজমের ফলে যে ওয়াটার তৈরি হয়, সেই ওয়াটারটা এরা লস করতে চায় না, সেটাকে ইউজ করে নেয়, ঠিক আছে। তাহলে কত সুন্দর ফিজিওলজিটা চেঞ্জ করেছে। তারপর কি করে, এর যে এক্সক্রিয়েশন হয় না, মানে মূত্রত্যাগ করে এর হচ্ছে এই যে এক্সক্রিয়েটরি বা ইউরিন যেটা, সেটাই গাঢ় করে দেয়, মানে বেশিরভাগ জলকে নিজের শরীরে এক্সটেন্ড করে নেয়, যাতে তার ফলে কি হয় তাদের যে ইউরিনটা মোটা হয়ে যায়। তাহলে এর তো ফিজিওলজি এরকম চেঞ্জ হয়েছে যে আমার কাছে জল নেই মানে আমাকে ভাই বেশি ইউরিনের মাধ্যমে বেশি জল বেরিয়ে গেলে আমার প্রবলেম হবে, ঠিক আছে। সে তাহলে তার ফিজিওলজিটাই ওরকম তৈরি হয়ে গেছে যে তার হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হবে, ঠিক আছে, এর ক্ষেত্রে হবে না। তাহলে এর থেকে এর ফিজিওলজি চেঞ্জ হয়েছে কি হয়নি? হয়েছে। তাহলে টেম্পারেচারের জন্য হয়েছে, টেম্পারেচারের জন্যই তো অ্যাডাপ্টেশনটা হয়েছে, তাই না? দেখো টেম্পারেচার অন আর্থ সারফেস গ্র্যাজুয়ালি ডিক্রিজেস ফ্রম ইকুয়েটর টু পোল, এটা তো সকলেই জানে, ভূগোলে পড়ছে। পৃথিবী এটা কি, এটা ইকুয়েটর, এটা কি পোল, ঠিক না? তাহলে এখান থেকে যদি আমি এপাশে যাই টেম্পারেচার কমবে না বাড়বে? কমবে, তো সেটাই তো লেখা আছে টেম্পারেচার অন আর্থ সারফেস গ্র্যাজুয়ালি ডিক্রিজেস ফ্রম ইকুয়েটর টু পোল। তাহলে ইকুয়েটর থেকে পোলের দিকে গেলে আমাদের টেম্পারেচার কমে যাবে। তাহলে এখানে ওই জন্য পোলার বিয়ার পাওয়া যায়, আর এখানে সে কালো কালো বিয়ার গুলো পাওয়া যায়, ঠিক না? তারপর কি বলছে, ফ্রম প্লেন টু মাউন্টেন টপ, ধরো এটা হিমালয়, দার্জিলিং গেছে তো সকলে, এখানে ধরো জলপাইগুড়িতে দাঁড়িয়ে আছি বরফ পড়েনি, দার্জিলিং এ উঠে গেছি বরফ পড়া শুরু হয়ে গেছে, কেন হয়েছে? দেখো এখানে লেখা আছে কি, ফ্রম প্লেন টু মাউন্টেন টপে যখন যাব টেম্পারেচার কমে যাবে, ঠিক আছে, প্লেন থেকে মাউন্টেন টপে উঠলে টেম্পারেচার কমে যাবে, এটা লেখা আছে। তাহলে টেম্পারেচার অলসো ভ্যারিজ সিজনালি, আবার আমরা সিজনালি ভেরিয়েশন দেখতে পাই, যখন এমন শীত পড়ে গেছে আবার কিছুদিন মার্চের দিকে আবার গরম পড়ে যাবে, তাহলে টেম্পারেচার এইভাবে এতগুলোর উপর নির্ভর করে। তাহলে কি কিসের উপর নির্ভর করে, আমি কোন জায়গাটায় আছি, পোলের কাছে আছি নাকি ইকুয়েটরের কাছে আছি, তার উপর নির্ভর করবে আমার টেম্পারেচার কিরকম হবে। আবার নির্ভর করবে যে প্লেনে আছি না হচ্ছে মাউন্টেনের উপরে আছি, সেটার উপর নির্ভর করবে যে টেম্পারেচার কিরকম হবে। আবার নির্ভর করবে যে আমি কোন সিজনে আছি এখন, ঠিক আছে, এটা শীতকাল পড়ছে, সামার অথবা উইন্টার হবে, বুঝতে পারছে কিনা? ওকে। তারপর জেনারেলি টেম্পারেচার রেঞ্জেস ফ্রম sub-0 টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে জেনারেলি, মানে এটা আমরা জেনারেলি দেখতে পাই। sub-0 মানে কি,
সাব জিরো মানে কি? সাব জিরো মানে জিরোর জাস্ট একটু নিচ থেকে, ঠিক আছে? এমন নয় যে -50° হয়ে গেছে, ওরকম ব্যাপারটা না। তাহলে জিরোর একটু নিচ থেকে জাস্ট -4°, -5° এরকম থেকে আমরা দেখতে পাই যে রাজস্থানে গেলে 50°-র কাছাকাছি তাপমাত্রা দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে জেনারেল কেস, ঠিক আছে? বাট এভারেজ টেম্পারেচার, থার্মাল স্প্রিং এন্ড ডিপ সি হাইড্রোথার্মাল ভেন্ট ইজ 100°C। যখন ক্ষেত্রে দেখা যাবে যে থার্মাল স্প্রিং মানে হচ্ছে কি উষ্ণ প্রস্রবণ, ঠিক আছে? বাংলা টাংলা এগুলো ঠিক করে দেখে নেবে, আমি বাংলাটা আমি ভুলে গেছি, ঠিক আছে? আর হাইড্রোথার্মাল ভেন্ট মানে আমি জানি না কি। হাইড্রোথার্মাল ভেন্ট মানে হচ্ছে ধরো এটা সি লেভেল, সি এখান থেকে যখন সেই আমরা দেখেছি না লাভা লাভা বেড়ে গেছে, তো এই জায়গাটাতে টেম্পারেচার অনেক বেড়ে যায়, সেটা হচ্ছে হাইড্রোথার্মাল ভেন্ট। বাংলা আমি জানি না, 100°C। তাহলে এটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন, ঠিক আছে? জেনারেলি আমরা এইটা দেখতে পাই যে 50°-র কাছাকাছি। অ্যাবনর্মাল কন্ডিশন হচ্ছে থার্মাল স্প্রিং আর হচ্ছে হাইড্রোথার্মাল ভেন্ট। প্রশ্ন দিতে পারে 1 নম্বরে, ধরো হাইড্রোথার্মাল ভেন্টে কি ধরনের টেম্পারেচার দেখা যায়, সেখানে বলতে হবে 100°C, ঠিক আছে? ওকে, তারপর এখানে দুটো টার্ম কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট টেম্পারেচার পড়তে গিয়ে, যে দুটো টার্ম সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা এটা, আর এর মধ্যে আর খুব একটা জানার কিছু নেই, এই দুটো টার্ম হচ্ছে পড়তে হবে। এতক্ষণ যেগুলো বললাম ওগুলোর কোনো একটা ভ্যালু নেই, এই দুটো টার্ম কিন্তু সব থেকে ভ্যালুয়েবল, ঠিক আছে? ইউরিথার্মাল, স্টেনোথার্মাল। ইউরিথার্মাল কি? ইউরিথার্মাল দেখো, ধরো মানুষ এটা পৃথিবী, এখানে মানুষ আছে, তো এখানে ধরো গ্রিনল্যান্ড, ঠিক আছে? গ্রিনল্যান্ড, এখানে মানুষ আছে, তো মানুষ এখানে আছে, এখানে বাবা এখানে প্রচুর গরম, ঠিক আছে? সূর্য একদম মাথার উপর চলে আসছে, এখানেও তো মানুষ আছে নাকি? তাহলে মানুষ একটা জীব যে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত পুরোটাতেই আছে, তাহলে এখান থেকে এখানে টেম্পারেচার অনেক পার্থক্য আছে, পুরোটাতেই আছে, কিন্তু পোলার বিয়ার থাকেনি, পোলার বিয়ার খালি এখানে আছে, ঠিক আছে? তাহলে দু ধরনের প্রাণী দেখতে পাচ্ছি, যে হচ্ছে অনেক বেশি টেম্পারেচার ডিফারেন্স সহ্য করতে পারছে, আবার কিছু কিছু প্রাণী আছে যেগুলো হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স একদম সহ্য করতে পারে না, ঠিক আছে? তাহলে ইউরিথার্মাল মানে হচ্ছে যে প্রাণীগুলো হচ্ছে, যে প্রাণী বা যে উদ্ভিদ যেগুলো হচ্ছে টেম্পারেচারের অনেকটা ডিফারেন্স সহ্য করে নিতে পারবে, ঠিক আছে? লেখা আছে ফিউ অর্গানিজমস দ্যাট ক্যান টলারেট এ ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার। টেম্পারেচার একটা ওয়াইড রেঞ্জ হচ্ছে টলারেট করতে পারবে, মানে তাকে তুমি পৃথিবীর যেখানে রেখে দাও সে বেঁচে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা যখন স্টেনোথার্মালের কথা পড়বো তখন দেখো মেনি অর্গানিজমস, দেখো এখানে ফিউ লেখা আছে না, মানে কিছু, আর মেনি মানে অনেক। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, টলারেন্সটা কম রেঞ্জের মধ্যে থাকে, যার ফলে কি হয় গরমের দেশের অ্যানিমেল বলা হয়, আবার শীতের দেশের অ্যানিমেল বলা হয়। তাহলে মেনি অর্গানিজমস ক্যান টলারেট অনলি এ ন্যারো রেঞ্জ অফ টেম্পারেচার। তার মানে এটা কি, তার মানে টেম্পারেচারের খুব ন্যারো রেঞ্জ এটা টলারেট করতে পারে। তাহলে সিম্পলি আমরা বলতে পারি যে টলারেট ঠিক আছে, টলারেট ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার, ঠিক আছে? তো এটাকে কি বলবো, ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার টলারেট করতে পারলে? ইউরি মানে হচ্ছে অনেক বড়, ঠিক আছে? আর স্টেনো মানে ছোট। তোমরা একটা টার্ম শুনছো কি, স্টেনোগ্রাফি আছে না? স্টেনোগ্রাফি মানে কি? স্টেনোগ্রাফি মানে এখানে যে লিখছি না, ওরা হচ্ছে সাংকেতিক ভাবে ছোট ছোট করে লিখে নেবে, তাহলে সেটার মানে হচ্ছে স্টেনোগ্রাফি। তাহলে স্টেনো কথাটার মানেই হচ্ছে যে ছোট। স্টেনো থার্মাল মানে টেম্পারেচার, থার্মোমিটার থেকে থার্মাল আছে, তাই স্টেনো থার্মাল মানে হচ্ছে ছোট, কম রেঞ্জের টেম্পারেচার সহ্য করতে পারে। আর ইউরি মানে অনেক বড় রেঞ্জের টেম্পারেচার সহ্য করতে পারে। তাহলে টলারেট ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার ইউরি থার্মাল। তাহলে টলারেট, যখন এটা মুছে আমরা কি করব, যখন এটা ন্যারো করে দেবো, ন্যারো রেঞ্জ অফ টেম্পারেচার, তখন হয়ে যাবে স্টেনোথার্মাল, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট স্লাইড। ঠিক আছে, এবার যখন টেম্পারেচারের পরেই দ্বিতীয় ধাপে আমাদের আসছে যে ওয়াটার, কতটা ওয়াটার কন্টেন্ট আছে আমাদের যে হ্যাবিটেটটায়,
সেটা নির্ভর করছে ওইখানে কি ধরনের প্ল্যান্টেশন হবে, আর কি ধরনের প্ল্যান্টেশন হবে সেটার তার উপর নির্ভর করছে যে কি ধরনের অ্যানিমেল ওখানে থাকবে, অ্যানিমেল প্ল্যান্ট কিভাবে থাকবে সেটা ওয়াটারের উপর খানিকটা নির্ভর করছে। টেম্পারেচারের পরে গুরুত্বপূর্ণ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওয়াটার। ওকে, তাহলে ওয়াটার কিভাবে রেগুলেট করে আমাদের হ্যাবিটেটকে সেটা দেখতে হবে। দ্য প্রোডাক্টিভিটি এন্ড ডিস্ট্রিবিউশন ডিপেন্ডস অন দ্য ওয়াটার। একটু আগে পড়ছিলাম যে ডিস্ট্রিবিউশন ডিপেন্ড অন দ্য টেম্পারেচার, টেম্পারেচারের উপর নির্ভর করে পড়ছিলাম, আবার দেখছি যে আবার ওয়াটারের উপরও নির্ভর করে। কিভাবে নির্ভর করে? সিম্পল, আর মাছ জলে থাকতে পারে, যেখানে জল নেই সেখানে মাছ থাকতে পারবে না। তাহলে মাছ কোথায় থাকবে সেটা নির্ভর করছে জলের উপর, জল যেখানে আছে মাছ সেখানে থাকবে, ঠিক কিনা? ডিস্ট্রিবিউশন আর প্রোডাক্টিভিটির উপর নির্ভর করছে। প্রোডাক্টিভিটি কি? প্রোডাক্টিভিটি মানে হচ্ছে সেই জমিটা কতটা উর্বর, বা সেইখান থেকে ধরো একটা জেনারেশনে যদি পাঁচটা ইন্ডিভিজুয়াল থাকে, বা তার পরের জেনারেশনে কটা ইন্ডিভিজুয়াল হবে, ধরো 3টা থেকে 6টা হয়ে গেল, এটাই হচ্ছে এর প্রোডাক্টিভিটি। যে 3জন থেকে 6টা হলো তাহলে 6 হচ্ছে এর প্রোডাক্টিভিটি। তাহলে জল যদি না থাকে এরা রিপ্রোডাকশন করতে পারবে? রিপ্রোডাকশন করতে পারবে না, খেতে পেয়ে মারা যাবে, রিপ্রোডাকশন করতেই পারবে না। তাহলে এর ধরো 6টার বদলে একটা বাচ্চা হবে, তাহলে এর প্রোডাক্টিভিটি কম। তাহলে এটাই হচ্ছে প্রোডাক্টিভিটি। তাহলে জল যদি না থাকে প্রোডাক্টিভিটি কম, জল বেশি থাকলে প্রোডাক্টিভিটি বেশি। তাহলে নির্ভর করে না প্রোডাক্টিভিটি, জলের উপর প্রোডাক্টিভিটি নির্ভর করে, জলের উপর ডিস্ট্রিবিউশন নির্ভর করে। আর কি, ডেজার্ট অর্গানিজম হ্যাভ স্পেশাল অ্যাডাপ্টেশন টু লিমিটেড দ্য ওয়াটার। তাহলে ওয়াটার লিমিট করার জন্য ডেজার্ট অর্গানিজমের স্পেশাল আছে কি আছে তোমার অ্যাডাপ্টেশন আছে, যেটার উদাহরণ একটু আগে বললাম, ইঁদুরের ব্যাপারটা। তার ওয়াটার রিসোর্সটাকে বাঁচানোর জন্য সে কিভাবে অ্যাডাপ্টেড হয়েছে, ঠিক কিনা? তারপর উটের ক্ষেত্রেও অনেক, হ্যাঁ ফণি মনসার ক্ষেত্রে, গাছের উদাহরণ দেওয়া হয়নি তখন থেকে। ফণি মনসার গাছের ক্ষেত্রে কি হয়, এটা কি ফণি মনসা গাছের ক্ষেত্রে এইগুলো কি কাঁটাগুলো কি, কাঁটাগুলো হচ্ছে লিফ, লিফ কাঁটাতে পরিণত হয়েছে, কারণ লিফের মধ্যে আছে আমাদের হচ্ছে পত্ররন্ধ্র থাকবে, পত্ররন্ধ্র মানে জল লস হয়ে যাবে। হ্যাঁ, গাছ তখন বলে বাবা দরকার নেই, আমার কাঁটা পত্তাকে কাঁটা করে দেই, ঠিক আছে। তখন আর তাহলে তাহলে কাঁটা যদি পাতা যদি কাঁটা হয়ে যায়, তখন আবার একটা সমস্যা তৈরি হয়েছে, সালোক সংশ্লেষ করবো কোথায়? সালোক সংশ্লেষ না করলে তো না খেতে পেয়ে মরে যাবে, ঠিক না? তখন সমস্যা বহুত, সালোক সংশ্লেষ করবো কোথায়? কাঁটা যদি পাতা যদি কাঁটা হয়ে যায় তাহলে সালোক সংশ্লেষ হবে না। তাহলে সালোক সংশ্লেষ করার জন্য তার যে কাণ্ডটা আছে সেটা পাতার মতো চাওড়া হয়ে যায়। তাহলে এখানে কাণ্ডে নিশ্চয়ই পত্ররন্ধ্র নেই, থাকবে কি? কাণ্ডে পত্ররন্ধ্র থাকবে, তাহলে কাণ্ডে পত্ররন্ধ্র নেই মানে এখানে বাষ্পমোচন হবে না, কিন্তু খাবার তৈরি হবে। আবার কাঁটায় পত্ররন্ধ্র ছিল, ওই জন্য সেটা কাঁটা, পাতায় পত্ররন্ধ্র ছিল সেটা কাঁটা কাঁটা করে দিয়েছে, তাহলে এখন এই কাঁটায় পত্ররন্ধ্র কম থাকবে, ঠিক কিনা? তাহলে তাহলে বাষ্পমোচন কম হবে। তাহলে এই জন্য এখানে প্রচুর পরিমাণে জল স্টোর হয়ে থাকবে, আর কম জলে কিন্তু তাদের কাজটা চলে যাবে। এই হচ্ছে একটা অ্যাডাপ্টেশন ডেজার্ট অ্যানিমেল বা ডেজার্ট প্ল্যান্টের ক্ষেত্রে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু স্যালিনিটি, আবার দেখো ওয়াটারের আরেকটা ক্যারেক্টারিস্টিক আছে, কিছু ক্যারেক্টারিস্টিক আছে যেগুলোর উপর নির্ভর করে, ধরো পিএইচ, পিএইচ স্যালিনিটি। পিএইচ কি? পিএইচ হচ্ছে ওই জলটা কতটা আম্লিক বা কতটা ক্ষারীয়, ঠিক আছে, তার উপর নির্ভর করবে কিন্তু ওইখানে কি ধরনের মাছ পাওয়া যাবে। একটা থাকে না যাদের ঘরে দেখবে ফিশারি আছে, তারা আগে পিএইচ কিন্তু মাপবে যে হচ্ছে পিএইচ কিরকম আছে। পিএইচ যদি অনেক কমে যায় তখন দেখবে চুন দিয়ে দিল, চুন দিয়ে দিয়ে সেটাকে পিএইচটাকে বাড়ানোর চেষ্টা করে, ঠিক আছে। তাহলে 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 সেখানে যে মাছ হবে সেই মাছটা কিন্তু নির্দিষ্ট পিএইচ এর উপর নির্ভর করে, কিন্তু পিএইচটা যদি কমে যায় প্রচুর কিনা মাছ মারা যাবে। আবার স্যালাইনিটি সেম ব্যাপার। স্যালাইনিটি হচ্ছে ওই জলটাতে কত পরিমাণ ডিজলভ লবণ আছে, ঠিক আছে। একটা জলের মধ্যে কত পরিমাণ ডিজলভ লবণ আছে সেটা হচ্ছে তার স্যালিনিটি। ধরো সমুদ্র জল, সি ওয়াটার, সি ওয়াটার নিলাম আর একটা পন্ড ওয়াটার। এবার যারা দীঘা গেছে তারা জানে সি ওয়াটারে প্রচুর লবণ,
আর পনেরো লিটারে কম লবণ, ঠিক কিনা? তাহলে এর স্যালাইনিটি বেশি, এর স্যালাইনিটি কম। তাহলে স্যালাইনিটি কম আর বেশি, সরি এটা বেশি এটা কম। তো এবার তুমি দীঘা গিয়ে একটা ইলিশ মাছ ধরে আনে তোমার পুকুরে ছেড়ে দিলে, ঠিক আছে, সে পুকুরে কি ইলিশ মাছটা বাঁচতে পারবে? কেন বাঁচতে পারবে না? কারণ সি ওয়াটারে প্রচুর স্যালাইনিটি থাকে, তার জন্য তার সেরকম অ্যাডাপ্টেশন ছিল, কিন্তু তাকে যখন পন্ড ওয়াটারে ছেড়ে দিলে তার কিন্তু অ্যাডাপ্টেশনটা সেইভাবে হয়নি। সে অ্যাডাপ্টেশন তো পুকুরের জলের জন্য হয়নি, তো সেখানে তাকে তার কন্ডিশনটা, সে যেহেতু পাচ্ছে না তার কন্ডিশনটা, তার হ্যাবিটেটটা যেহেতু তুমি চেঞ্জ করে দিচ্ছ, সে মরে যাবে। ঠিক আছে, এবার কেন মরে যাবে তারও একটা লজিক আছে। কেন মরে যাবে দেখো, এবার কেন মরে যাবে দেখো এখানে লেখা আছে, দেখো অসমোটিক স্ট্রেস বলে একটা কথা আছে, ঠিক আছে? কি কথা আছে? এটা প্রবলেমটা হচ্ছে কেন? অসমোটিক অসমোটিক স্ট্রেস, ঠিক আছে? অসমোটিক স্ট্রেস কি? দেখো যখন হচ্ছে আমরা অসমোসিস পড়ছি না, অসমোসিস মানে কি, একটা পর্দা থাকে, তারপর এখানে বাইরে একটা জল রাখা হয়, বাইরে একটা সলিউশন রাখা হয়, আর ভিতরে একটা সলিউশন থাকে। এবার ভিতরের সলিউশনটা যদি, এটা যদি ধরো গাঢ় সলিউশন, ঠিক আছে, কনসেন্ট্রেটেড, আর এটা ধরো লাইট সলিউশন, ঠিক আছে? এবার দেখো অসমোটিকের ক্ষেত্রে তখন কি হবে বলতো? জলটা বাড়াবে না হচ্ছে এতে যে সলিউটটা থাকে সেটা বাড়াবে, জল বেরোবে, জল যেখানে বেশি আছে সেখান থেকে কমের দিকে চলে যাবে, ঠিক আছে, এখানে চলে যাবে। এবার দেখো, এবার ধরো দীঘা থেকে তুমি মাছ ধরছো, দীঘা থেকে মাছ ধরছো, এটা দীঘার মাছ। তাহলে দীঘার মাছের ক্ষেত্রে এর তো শরীরে তো লবণের পরিমাণ প্রচুর বেশি হয়ে গেছে, ঠিক না? ওখানে থাকতে থাকতে মানে এ কি করছে, এর লবণের, এর শরীরে লবণের পরিমাণ আর হচ্ছে ওর জলের যে লবণের পরিমাণ সেম সেম করে নিয়েছে। তাহলে অসমোটিক আর প্রেসার হলো না, জল ভিতরে ঢুকতে নেই বাইরে ঢুকতে নেই যখন সমুদ্রের জলে ছিল। কিন্তু একে যখন আমি পুকুরের জলে রেখে দেবো না, তখন পুকুরের জল কি হবে, লেস কনসেন্ট্রেটেড, আর এটা বেশি কনসেন্ট্রেটেড, এটা কনসেন্ট্রেটেড আর এটা লেস কনসেন্ট্রেটেড। মানে কি হবে বলতো, এখান থেকে জল এর মধ্যে ঢুকে পড়বে, ঠিক না? তাহলে এখানে বেশি জল আছে, এর মধ্যে কম জল আছে, কি করবে, পটপট করে জল ঢুকে যাবে এর মধ্যে, তাহলে এই মাছটা ফুলে যাবে, ফুলে গিয়ে মরে যাবে। সেম একইভাবে যদি আমরা একটা পুকুরের মাছকে নিয়ে যে সিতে রেখে দিই, একটা পুকুরের মাছকে নিয়ে যে রেখে দেই না, কি হবে, এখানে লেস কনসেন্ট্রেটেড, জল কি হবে, বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে মাছ শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে মরে যাবে। ইন্টারেস্টিং না? তাহলে তাহলে জলের স্যালাইনিটি কতটা ইম্পর্টেন্ট, কোন একটা মাছ কোথায় থাকবে সেটা নির্ণয় করতে স্যালাইনিটি কতটা ইম্পর্টেন্ট কিনা। দেখো তারপর দেখো স্যালাইনিটির এবার কিছু মান দেওয়া আছে। দেখো এখানে যদি ইনল্যান্ড ওয়াটার দেখি, বা যেগুলো আমরা বলছি পুকুরের জল, সেখানে স্যালাইনিটি কিন্তু লেস দেন 5, ঠিক আছে? আবার যখন দেখছি যে সি ওয়াটার মানে সমুদ্রের জল, সমুদ্রের জলে দেখো 30 থেকে 35 স্যালাইনিটির মান। স্যালাইনিটির মান কিভাবে মাপা হয়, পার্টস পার 1000, ঠিক আছে? পার্টস পার 1000 এককে হচ্ছে মানে পিপিটি হিসেবে মাপা হয়। পিপিটি মানে এটা না যেটা চলছে, ঠিক আছে? 30 থেকে 35 এর মধ্যে হচ্ছে সি ওয়াটারের স্যালাইনিটি হয়। আর এটা হচ্ছে একদম একটা কন্ডিশন, এটা হচ্ছে রেয়ার কন্ডিশন একদম, যেখানে আমরা পড়ছি না সল্টলেক, সল্টলেক মানে কলকাতা সল্টলেক না, ঠিক আছে? একটা লেক যেখানে সল্টের কনসেন্ট্রেশন এত বেশি, সেখানে একটা জীব যদি পড়ে যায় না, সে মরে যাবে, মরে গিয়ে প্রিজার্ভ হয়ে যাবে, ঠিক আছে? তো মাছ কি দিয়ে প্রিজার্ভ করে, লবণ মাখিয়ে দাও না। তাহলে এই লেকটাতে এত পরিমাণ লবণ, এখানে যদি কেউ একটা আরশোলা ফেলে দেয় না, আরশোলা আর মরে তো যাবে, কিন্তু আরশোলা তার দীর্ঘদিন আরশোলার মধ্যেই থেকে যাবে, হ্যাঁ, কারণ এখানে যে যে মরে যাবে। আরশোলা আমি এখানে ফেলে দিলে কি হয়, পিঁপড়া চলে আসবে তাই খেয়ে নেবে, অথবা কোনো জীবাণু চলে আসবে। কিন্তু এখানে তো জীবাণু আসলে জীবাণু মরে যাবে, তো আসবেটা কি, যে আসবে সে মরে যাবে, ঠিক আছে? এটা তার হচ্ছে এই যে হাইপার স্যালাইন লেগুন, মানে প্রচুর সল্ট, ঠিক আছে? তারপর কি, বেস অন দ্য টলারেন্স অফ স্যালাইনিটি। আবার আগের মতো দেখো টেম্পারেচারে যে পড়ছিলাম না, কতটা রেঞ্জের টেম্পারেচার সহ্য করতে পারবে, টলারেট করতে পারবে, তার উপর নির্ভর করে দুটো ভাগ করছিলাম। কি কি ভাগ করছিলাম বলতো, স্টেনো হ্যালাইন আর কি ইউরি হ্যালাইন, থার্মাল, স্টেনো থার্মাল আর ইউরি থার্মাল, সরি। তো সেরকমই ভাবে আবার যখন আমরা স্যালাইনিটির উপর নির্ভর করব, তাহলে
এটা দেখে বোঝা যাচ্ছে ইউরি মানে কি, মানে তাহলে ওয়াইড রেঞ্জ অফ স্যালাইনিটি টলারেট করতে পারবে। আর স্টেনো মানে কি, এটা শর্ট রেঞ্জ অফ স্যালাইনিটি টলারেট করতে পারবে। তাহলে লেখা আছে দেখো, টলারেট এ ওয়াইড রেঞ্জ অফ স্যালাইনিটি, টলারেট অনলি এ ন্যারো রেঞ্জ অফ স্যালাইনিটি। তাহলে এখানে পড়তে হবে কিন্তু এই দুটো, আর এগুলো বাকি সব বাকওয়াস জিনিস, এই দুটোই পড়তে হবে, ঠিক আছে। তারপর নিচে একদম কি লেখা আছে, মেনি ফ্রেশ ওয়াটার অ্যানিমাল ক্যান নট লিভ ফর লং ইন দ্য সি ওয়াটার এন্ড ভাইস ভার্সা বিকজ অফ অসমোটিক প্রবলেম। এক্ষুনি যেটা বললাম আর কি মাছের ক্ষেত্রে, সেটাই লেখা আছে, আর কিছু নেই। দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে সুন্দর সুন্দর, ইউরি হ্যালাইন ফিশ, কমনলি মলি ফিশ। মলি ফিশ মানে, ইউরি হ্যালাইন মানে কি, ওয়াইড রেঞ্জ অফ স্যালাইনিটি ক্যান বি টলারেটেড বাই হিম। তাহলে এই যে মলিফিসকে আমরা বিভিন্ন রেঞ্জে কিন্তু স্যালাইনিটিতে রাখতে পারি, তাও কিন্তু মরে যাবে না। কিন্তু যদি আমরা এই যে গোল্ডফিশ নেই, গোল্ডফিশ কিন্তু স্টেনোহ্যালাইন, এই কিন্তু লো স্যালাইনিটিতে থাকবে, মানে ফ্রেশ ওয়াটারে থাকবে, ফ্রেশ ওয়াটারে থাকবে এই মাছটা। আবার দেখো যখন আমরা সামুদ্রিক মাছ, দেখো ম্যাকারেল সামুদ্রিক মাছ, সে কি স্টেনোহ্যালাইন কিন্তু সে হাই স্যালাইনিটিতে, মানে শুধুমাত্র হাই স্যালাইনিটিতেই সে থাকবে, ঠিক আছে। কখনোই লো স্যালাইনিটিতে আসলে বাঁচতে পারবে না, আর এ যখন হাই স্যালাইনিটিতে যাবে বাঁচতে পারবে না। কিন্তু এ ভাই কমন কমন মলি যেটা, সে হচ্ছে সব জায়গাতেই বেঁচে থাকবে। কিপ ইউর ইঙ্ক অ্যানোটেশন। ঠিক না, বুঝতে পেরে গেছো? ঠিক আছে, সেরকম হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে লাইট। ঠিক আছে, তাহলে আমরা টেম্পারেচার, তারপর ওয়াটার, তারপর নেক্সট হচ্ছে লাইট। লাইট হচ্ছে থার্ড ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ঠিক আছে। তো লাইট কিভাবে আমাদের ইকোসিস্টেমকে কন্ট্রোল করছে সেটা কিভাবে বুঝবো? দেখো প্রথমে একটা উদাহরণ দিয়ে দিই। প্রথমে একটা উদাহরণ হচ্ছে, যে ধরো একটা বড় সমুদ্র নিয়ে নিই, সমুদ্র অনেক গভীর, ঠিক কিনা। এবার এখানে সূর্য, এবার সূর্য থেকে লাইট কিন্তু বেশি দূর কিন্তু সমুদ্রের নিচে যেতে পারবে না। তাহলে এতটা ধরো লাইট এসে তারপর এই দিকটা হচ্ছে কালো হয়ে গেছে, তাহলে এটা এই যে জায়গাটা আছে এইখানে সমুদ্রে, এখানে কোনো লাইট পৌঁছাতে পারছে না। তাহলে দেখো এইখানে কি যে এইখানে যে গাছগুলো হবে সেটা কি এখানে হতে পারবে? গাছের ক্ষেত্রে তো সালোক সংশ্লেষ হওয়া দরকার আছে, তা তাহলে এইখানে সমুদ্রের নিচের দিকে কিন্তু গাছ হবে না কখনো, এখানে সমুদ্রের নিচের দিকে গাছ হবে না, কারণ এখানে এখানে আলো পৌঁছাচ্ছে না, ঠিক আছে। তাহলে লাইটের উপর নির্ভর করছে, দেখো একটা সমুদ্রের মধ্যে কোথায় গাছ হবে, কোথায় জীবজন্তু বাসা করবে, সেখানে নির্ভর করছে লাইটের উপর। লাইট এদিকে অনেক লাইট, এদিকে আস্তে আস্তে লাইট কমে যাবে। তাহলে এখানে যে সব প্ল্যান্ট বা অ্যানিমেল পাওয়া যাবে নিশ্চয়ই এখানে সেগুলো থাকবে না, বা এখানে যেগুলো থাকবে এখানে থাকবে না, ঠিক কিনা। এটা একটা উদাহরণ হলো, উদাহরণের মাধ্যমে বুঝলাম। তারপর এবার কি লেখা আছে, সো লাইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর লাইফ অন আর্থ। ফার্স্ট অফ অল এটা তো সবাই জানে যে লাইট যদি না থাকে, মানে সূর্য যদি না থাকে, পৃথিবীতে জীবনেও জীবন জন্মাতো না, ঠিক আছে। তারপর কি, আলটিমেট সোর্স অফ লাইট এন্ড টেম্পারেচার ইজ দ্য অন ল্যান্ড ইজ দ্য সান। সান তো, তাহলে আলটিমেট লাইট আর টেম্পারেচার আমরা কোথা থেকে পাচ্ছি? সান থেকে পাচ্ছি, যেখান থেকে হোক। তুমি বলবে যে আমি তো ঘরে রুম হিটার জ্বালাইছিলাম কালকে, সেটা কি করে হলো? আরে ওই রুম হিটারের যে টেম্পারেচারটা ওটা তো কারেন্ট থেকে পাচ্ছি। কারেন্ট কোথা থেকে পাচ্ছি? কয়লা থেকে পাচ্ছি। কয়লাতে যে এনার্জিটা ছিল সেটা কোথা থেকে আসছে? গাছ থেকে আসছে। গাছটা এনার্জিটা কোথা থেকে নিচ্ছে? সূর্য থেকে নিচ্ছে, তাই না? তাহলে সূর্য যে এনার্জিটা দিয়েছিল সেটা আমি রুম হিটারের মাধ্যমে পাচ্ছি, ঠিক কিনা। লাইট রেগুলেটস দ্য ফটোপিরিয়ডিজম অফ দ্য প্ল্যান্ট। এবার ফটোপিরিয়ডিজম কথাটা কিন্তু শিখতে হবে। ফটোপিরিয়ডিজম, ফটো মানে কি? ফটো মানে লাইট, পিরিয়ডিজম মানে তোমার স্কুলে পিরিয়ড থাকে না, পিরিয়ড থাকে, পিরিয়ড মানে হচ্ছে একটা টাইম, ঠিক আছে। ফটো পিরিয়ডিজম মানে ধরো একটা, এটা ধরি যদি ডে ধরি, এটা ডে, দেখো এটা পুরো 24 ঘন্টা, 24 ঘন্টা ধরলাম।
24 আওয়ার্স। তো 24 আওয়ার্স এর মধ্যে আমাদের কি 12 ঘন্টা দিন থাকে না, এই 12 ঘন্টা ডে, আর 12 ঘন্টা কি থাকে, নাইট থাকে। সত্যিকারে কি এরকম থাকে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হয়? এখন শীতকালে কত ঘন্টা রাত? 12 ঘন্টা থেকে বেড়ে গেছে না, আবার হচ্ছে দিন কমে গেছে। আবার গরমকালে কি হয়, তখন 12 ঘন্টা থেকে দিন বেড়ে হয়ে যায় না, আবার রাত্রি কমে যায়। তাহলে একটা গাছ সে কি করে, আচ্ছা আরেকটা উদাহরণ, ব্যাপারটা হচ্ছে যে তুমি দেখো শীতকালে কি কি ফুল ফুটে বলো? শীতকালে কিছু ফুল ফুটে আমরা জানি, গাঁদা এটা সেটা অনেক কিছু ফুল ফুটে, পিটুনিয়া হেনা তেনা। তারপর আবার যখন গরমকালে যাব, গরমকালে কি সেই ফুলগুলো ফুটেনি তো? তাহলে গাছ কি করে বুঝতে পারলো ভাই এখন আমার গরমকাল পড়ছে এখন ফুটতে হবে, এখন আমার হচ্ছে শীতকাল পড়ছে ও এখন আমার তো ফুটার সময় নয়, আমি গরমকালে এলে ফুটবো, এরকম তো নয়। তাহলে গাছ কি করে বুঝলো? দেখো শীতকাল যখন পড়বে না, শীতকাল পড়লে কি হবে, দিন ছোট হয়ে যাবে, দিন ছোট হয়ে যাবে না, আর রাত বড় হয়ে যাবে। তখন একটা গাছ এটাকে সেন্স করার একটা মেকানিজম আছে, সেই মেকানিজমটা আমরা প্ল্যান্ট ফিজিওলজিতে যখন যাব পড়বো। তো এইখানে একটা প্ল্যান্ট ধরো এই সময় একটা ফুল ফুটছে, ঠিক কিনা? তো এই সময় ফুল ফুটছে, তাহলে এই গাছটা এই মেকানিজমটা বুঝলো কি করে? তাহলে সে নির্ভর করছে লাইটের উপর, যে এই টাইমটাকে আমাকে ফুল ফোটাতে হবে, ঠিক আছে? আবার ধরো গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে রাত ছোট হয়ে গেছে, দিন বড় হয়ে গেছে, তাহলে এখানে এই ফুলটা আর ফুটছে না। দেখো গাছ নম্বর 1, গাছ নম্বর 2, গাছ নম্বর 1-এ শীতকালে ফুল ছিল, গাছ নম্বর 2-তে আমার ছিল না, কিন্তু গরমকালে আবার গাছ নম্বর 1-এ ফুল নেই, গাছ নম্বর 2-তে আবার ফুল ফুটে গেছে, ঠিক কিনা? এটার মানে হচ্ছে যে একটা এই দিন রাত্রির যে কমা বাড়াটা, এটা কিন্তু গাছের উপর কিরকম এফেক্ট করছে। তাহলে একটা অর্গানিজম কিভাবে তার এনভায়রনমেন্টের সঙ্গে রিয়াকশন করছে দেখতে পাচ্ছ? তাহলে একটা অর্গানিজম সে ভাবলো যে আচ্ছা এখন তো প্রচুর রাত, তার মানে এখন শীত হয়ে গেছে, আমাকে ফুল ফুটাতে হবে। আবার এইটা একটা অর্গানিজম, সে মনে করলো যে না শীতকালে আমার তো ফুল ফোটার সময় নয়, সে আবার মনে করলো যে আমাকে গরমকালে ফুলটা ফোটাতে হবে। তাহলে এটাই হচ্ছে ফটো পিরিয়ডিজম, যে কোন পিরিয়ডে তার ফুল ফুটবে। ফটো পিরিয়ডিজম হচ্ছে একটা একটা পুরো 24 ঘন্টাতে দিন রাত্রির যে রেশিওটা, সেটা হচ্ছে ফটো পিরিয়ড। আর সেই ফটো পিরিয়ডের উপর নির্ভর করে অর্গানিজম যেভাবে রিয়াক্ট করে, সেটা হচ্ছে তার ফটো পিরিয়ডিজম, ঠিক আছে? এটা হচ্ছে গাছের ক্ষেত্রে হলো সেম। একটা উদাহরণ, হচ্ছে ধরো একটা কাক, ঠিক আছে? কাক কি করে, সকাল হলেই উড়ে উড়ে চলে গেল খাবারের খোঁজে, ঠিক কিনা? আবার রাত্রি হলে দেখবে কাকগুলো ঘুরে ঘুরে চলে আসে। এটা কি করে তারা বুঝতে পারে? এটাও তারা নির্ভর করে ফটো দেখলো যে সূর্য উঠে গেছে, ও চলতে হবে আবার খেতে, আবার সূর্য ডুবে আছে, সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরতে হবে। তো তার দেখতে পাচ্ছে লাইটের উপর নির্ভর করে কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে? লাইটের উপর নির্ভর করে তারা তাদের মাইগ্রেশনটা ডিপেন্ড করছে, যে খেতে যেতে হবে আবার খেয়ে ফিরে আসতে হবে লাইটের উপর। আবার যখন একটা পেঁচা বেরোবে, সে বলবে না আমি এখন সকাল হয়ে গেছে এখন বেরোবো না, আবার রাত্রিবেলা বেরোবে সে। তাহলে দুটো অ্যানিমেল দেখো লাইটের উপর কিভাবে আলাদা আলাদা ভাবে রিয়েক্ট করছে, তাই না? তাহলে এগুলো হচ্ছে ফটোপিরিয়ডিজম, যে লাইটের উপর নির্ভর করে যেভাবে অর্গানিজম রিয়েক্ট করে সেটাকেই বলা হচ্ছে ফটোপিরিয়ডিজম, ঠিক আছে? টাইপ অফ ফটোপিরিয়ডিজম কি, লং ডে প্ল্যান্ট। লং ডে প্ল্যান্ট মানে কি? লং ডে মানে কি, গরমকাল না শীতকাল? গরমকাল। তাহলে গরমকালে যে সব প্ল্যান্ট গুলো ফুল দেয় তাকে লং ডে প্ল্যান্ট। শর্ট ডে প্ল্যান্ট মানে শীতকালে যে সব প্ল্যান্ট ফুল দেয় তাকে হচ্ছে, তার মানে আওয়ার ইন লো, না in winter, sorry summer, ঠিক না? লং ডে প্ল্যান্ট মানে ফ্লাওয়ার কখন হবে, সামারে হবে। আবার শর্ট ডে মানে কি, ফ্লাওয়ার আর ইন উইন্টার। আর ডে ন্যাচারাল প্ল্যান্ট মানে জবা ফুল ভাই, সারা বছর ফুল দিয়ে যাচ্ছে, কোনো ভাত বিচার নেই, ঠিক আছে? তাহলে ফ্লাওয়ার এনি টাইম।
বুঝা গেছে তো তিনটা ফটোপিরিয়ডিজম কিভাবে হয়? তাহলে দেখো লং ডে প্ল্যান্ট মানে যেখানে যে যখন দিন বেশি থাকবে তখন সে ফ্লাওয়ার দিবে, ঠিক আছে। আবার যখন শর্ট ডে প্ল্যান্ট মানে তার যখন একটা অন্য কোনো উদ্ভিদ তার শর্ট ডে প্ল্যান্ট তাকে বলা হবে, সে যদি উইন্টারে ফ্লাওয়ার দেয় মানে হচ্ছে যখন দিনের পরিমাণ কমে যাবে তখন যদি সে ফ্লাওয়ার দেয় তখন তাকে বলবো যে শর্ট ডে প্ল্যান্ট। আবার কিছু কিছু উদ্ভিদ আছে তার কোনো শর্ট ডে আর লং ডে বলে কোনো ব্যাপার নয়, সারা বছর ধরেই তার ফুল হচ্ছে, সারা বছরই মানে নির্ভর করছে না ফটোপিরিয়ডিজমের উপর, তাদেরকে বলা হচ্ছে নিউট্রাল প্ল্যান্ট, ডে নিউট্রাল। তারপরে দেখো আচ্ছা তারপর আচ্ছা দেখো এটা বলছে যে মেনি অ্যানিমালস ইউজ ডিউরিনাল এন্ড সিজনাল ভেরিয়েশন ইন লাইট ইন্টেন্সিটি এন্ড ফটো পিরিয়ড ফর দ্য ফোরেজিং। যেটা বললাম কাক ফোরেজিং মানে খাবার খুঁজতে বেরোনোকে বলা যায় ফোরেজিং, ঠিক আছে। দেখো কাক লাইটের উপর নির্ভর করে খাবার খুঁজতে যায় না, কিছু কিছু কাঁকড়া আছে তারা সন্ধ্যার দিকে বাড়ায়, ঠিক আছে। সমুদ্রের দিকে কিছু কিছু কাঁকড়া আছে তারা জাস্ট যখন সন্ধ্যা হবে সেই টাইমটা তার খাবার খুঁজতে বেরোবে, আবার রাত্রিবেলা ঢুকে যাবে, আবার যখন ভোরবেলা হবে তখন বাড়াবে, সে ধরনের কিছু আছে। আবার দেখো এটা হচ্ছে ফরেজিং নির্ভর করছে তাদের উপর। আবার দেখো রিপ্রোডাক্টিভ, কিছু কিছু সিজন হয় না রিপ্রোডাক্টিভ সিজন, সবসময় কি রিপ্রোডাকশন কি সবসময় করে অনেক অনেক উদ্ভিদ এই ফ্লাওয়ারিং এর উপর সঙ্গে রিলেটেড। যে হচ্ছে শর্ট লং ডে প্ল্যান্ট সে ফ্লাওয়ার ঘটেছে কখন? সামারে, তাহলে সামারে তার হচ্ছে রিপ্রোডাক্টিভ সিজন, ঠিক আছে। দেখো আবার মাইগ্রেটরি অ্যাক্টিভিটিস নির্ভর করে লাইটের উপর, কিভাবে বলো তো? কিভাবে? একটা মাইগ্রেটরি বার্ডের নাম বলো, একটা মাইগ্রেটরি বার্ড কি করে? দেখলো যে আমার এখানে শীত পড়ে গেছে, শীত পড়ে গেছে মানে কি আমার এখানে লাইট কম হচ্ছে, মানে দিনের বেশিরভাগ সময় লাইট পাচ্ছে না, তখন তারা মনে করলো যে না এখানে আমার থাকা চলছে না, এখানে আমি থাকলে মানে এক্সটেন্ড এখানে থাকলে সে বাঁচতে পারবে না, সেই জন্য তারা মনে করলো যে না আমি উড়ে যাই, অন্য যেখানে একটু গরম পাওয়া যাবে সেখানে উড়ে যাই। গরম পাওয়া যাবে মানে কি যেখানে লং ডে যেখানটা প্ল্যান্ট নয়, প্ল্যান্টের ক্ষেত্রে আলাদা। সেই জন্য কি ধরো এখানে সাইবেরিয়া থেকে পাখি উড়ে ভারতে চলে এলো, সাইবেরিয়াতে উত্তর দিকে অনেক বেশি ঠান্ডা, তো ঠান্ডা যখন পড়বে তখন কি হয় পাখিগুলো উড়ে উড়ে এদিকে চলে আসে, ভারতের দিকে চলে আসে। তাহলে তাহলে এই যে পাখিটা উড়ে চলে এলো, তাহলে সেই পাখিটা কিসের উপর নির্ভর করে উড়ে চলে এলো? লাইটের উপরে। দেখুন দেখছে যে ডেটা কমে যাচ্ছে, নাইটটা বেড়ে যাচ্ছে, সে মনে করলো যে এবার আমাকে উড়ে উড়ে যেতে হবে, তো মাইগ্রেশন নির্ভর করলো তার উপরে। তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে, এটা মাঝে মাঝে প্রশ্ন দিতে পারে যে ধরো লাইট ইন্টেন্সিটি এন্ড ফটো লাইট ইন্টেন্সিটি কি হবে হচ্ছে কি কি নির্ভর করে তার উপর অ্যানিমেলের, বলো ফরেজিং, রিপ্রোডাক্টিভ এন্ড তারপর মাইগ্রেটরি অ্যাক্টিভিটিস, তার সঙ্গে আর একটা কিছু অ্যাক্টিভিটিস দিয়ে দিল, দিয়ে বললো যে কোনটা ভুল, চারটার মধ্যে কোনটা ভুল। এবার তোমাকে এই তিনটার বাদে যেটা থাকবে সেটাকে ভুল বলে বিবেচনা করতে হবে, তাই না? তারপর কি লেখা আছে, ঠিক আছে, আর লেখা আছে ওই একই জিনিস যেগুলো পড়ালাম ওইগুলোই লেখা আছে। মেনি প্ল্যান্ট ডিপেন্ডস অন ডিউরিনাল এন্ড সিজনাল ভেরিয়েশন অফ লাইট ইন্টেন্সিটি, ওই একই জিনিসটা আবার লেখা আছে। দ্য স্পেকট্রাল কোয়ালিটি অফ সোলার রেডিয়েশন অলসো ইম্পর্টেন্ট ফর লাইফ, ঠিক আছে। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, স্পেকট্রাল কোয়ালিটি। এটা কি স্পেকট্রাল কোয়ালিটি? কি স্পেকট্রাল কোয়ালিটি হচ্ছে যে দেখো একটা যখন লাইট আসে আমরা তো দেখতে পাই সাদা, সাদা মানে কিন্তু সেটা সাদা নয়, আসলে এখানে বেনিয়া 7টা রং আছে, বেনিয়া সহকলা 7টা আছে, তো কিন্তু 7টা রঙের মধ্যে কিন্তু যে ইউভি রেটা আছে না সেটা তো বাজে আমাদের ক্ষেত্রে, তাহলে যেখানে দেখবো যে ইউভি রের পরিমাণ প্রচুর বেশি সেখানে নিশ্চয়ই অ্যানিমেল গুলো বেশি থাকতে পারবে না। তাহলে স্পেকট্রাল কোয়ালিটিটাও কিন্তু নির্ভর করছে অনেকের ক্ষেত্রে, হয়তো মানুষ বুঝতে পারছে না যে কোথায় স্পেকট্রাল কোয়ালিটি ভালো কোথাও বেশি, কিন্তু কিছু কিছু অ্যানিমেল আছে তারা কিন্তু ওটা বুঝে যায়, সেই ক্ষেত্রে তারা তাদের নিজেদের সরিয়ে নেয় সেখান থেকে। তো স্পেকট্রাল কোয়ালিটিও নির্ভর করছে যে কোথায় কিরকম ভেজিটেশন হবে, আর সেই ভেজিটেশন মানে কি? ভেজিটেশন মানে হচ্ছে একটা জায়গায় প্ল্যান্টের কি রকম পপুলেশন আছে সেটা হচ্ছে তার ভেজিটেশন, কোথায় ভেজিটেশন কিরকম হবে আর ভেজিটেশনের উপর নির্ভর করবে সেখানে অ্যানিমেল কিরকম হবে। ঠিক আছে, তাহলে কি কি হলো আমাদের? টেম্পারেচার হলো, ওয়াটার হলো, তারপর কি হলো? হ্যাঁ হলো, তারপরে হচ্ছে সয়েল, ঠিক আছে। এরপর হচ্ছে সয়েলের উপর নির্ভর করে অনেক জিনিস, তোমরা জানো যে এখানে আমাদের ধান চাষ হয়, আবার কোথাও গম চাষ হয়, আবার কোথাও চা চাষ হয়, কিসের উপর নির্ভর করে?
মাটি সিম্পলি মাটির উপর নির্ভর করে, কোথায় কিরকম মাটি আছে তার উপর নির্ভর করে ধান চাষ হবে কি গম চাষ হবে সেটা নির্ভর করে, তাই না? তাহলে দেখো তোমরা প্রথমে ছোটবেলা দিয়ে পড়ে আসছো স্যান্ডি সয়েল মানে হচ্ছে স্যান্ডি মানে হচ্ছে বালি বালি থাকবে, আর আর স্লিট মানে কি, স্লিট মানে কি পলি, আর ক্লে মানে কাদা। ঠিক আছে, ঠিক আছে, আজকে এতটাই থাক, এরপরের দিন পড়ানো হবে পরেরটা।